আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এএসএসসি ইংলিশের ইউনিট 2 এর লেসন 2 তথা হচ্ছে লালন সার। এই পেসেজটা আমরা আজকের ক্লাসে পড়ার চেষ্টা করব। সো চলো শুরু করি। লালন শাহ, যার জন্ম হয়েছিল 1774 সালে, মৃত্যুবরণ করেছেন 1890 সালে, is best known as an icon of বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। বাংলার বাউল ঐতিহ্যের একেবারে প্রতিকৃত হিসেবে পরিচিত হচ্ছে লালন শাহ। অর্থাৎ বাংলার বাউল ঐতিহ্যের একেবারে সবচেয়ে সুপরিচিত নাম হচ্ছে লালন শাহ। ওকে, এখন তোমাকে বলতে পারো এখানে আইকন মানে কি? আইকন মানে তুমি বলতে পারো আইডল। আইকনের সিনোনিম তুমি চাইলে বলতে পারবে আইডল, তুমি চাইলে বলতে পারবে স্টার। স্টার মানে কি? তারকা। মানে বাউল ঐতিহ্যের তারকা বলতে আমরা যাকে চিনি সেটা হচ্ছে কি? লালন শাহ। অথবা আইকন হিসেবে আমরা যাকে চিনি সেও হচ্ছে কি? লালন শাহ। বাউল ট্রেডিশন, ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। এটার সিনোনিম তুমি চাইলে বলতে পারবো কনভেনশন। কি বলতে পারবা? কনভেনশন। ট্রেডিশনের একটা সিনোনিম তুমি চাইলে বলতে পারবা কনভেনশন। ওকে, এরপর লিগেসি বলতে পারো, হেরিটেজ বলতে পারো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ট্রেডিশন? তুমি বলবা লিগেসি, তুমি বলবা হেরিটেজ, যে কোনো একটা বলতে পারবা। এরপর আসো, অলদো হি ওয়াজ অলসো আ ফিলোসোফার, থিঙ্কার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। যদিও তিনি দার্শনিক ছিলেন, ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক, থিঙ্কার মানে চিন্তাবিদ, অ্যান্ড সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক ছিলেন। রিফর্মার মানে কি? সংস্কারক। যদিও তিনি একজন দার্শনিক ছিলেন, চিন্তাবিদ ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন। হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স, তিনি ধর্মীয় সহনশীলতা প্রচার করেছিলেন। প্রিস্ট মানে কি করা? প্রচার করা। স্প্রেড করা। কি করা? স্প্রেড করা। তুই বলতে পারবে স্প্রেড। হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স, তিনি ধর্মীয় সহনশীলতা প্রসার করেছিলেন, প্রচার করেছিলেন কিংবা প্রসার করেছিলেন। তিনি ধর্মীয় সহনশীলতা প্রচার করেছিলেন কিংবা প্রসার করেছিলেন। রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড। ধর্ম, বর্ণ, জাতিভেদে যে একটা ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাটা তিনি একেবারেই প্রত্যাখ্যান করেছেন। জাতি, ধর্ম, বর্ণভেদে যে একটা বিভাজন আছে সেই বিভাজনটা তিনি একেবারেই প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ধর্ম, বর্ণ, জাতিভেদে কোনো রকমের পার্থক্য থাকা যাবে না। হি অলসো বিলিভ দ্যাট, তিনি আরও বিশ্বাস করতেন যে আ সার্চ ফর ট্রুথ, সত্যের সন্ধানটা, আমরা যে সত্যটা খোঁজাখুঁজি করার চেষ্টা করি, সত্য অনুসন্ধান করার চেষ্টা করি, এই সত্যের অনুসন্ধানটা শুড বিগেন, এটা শুরু হওয়া উচিত উইথ দ্য বডি, আমাদের শরীর থেকে শুরু হওয়া উচিত। হুইচ রিফ্লেক্টস, যেটা প্রতিফলিত করে দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির যে রহস্য, সে রহস্য এটার মাধ্যমে হচ্ছে প্রতিফলিত হয়ে থাকে। তাহলে কি বলছে? হি অলসো বিলিভ দ্যাট, তিনি আরও বিশ্বাস করতেন যে আ সার্চ ফর ট্রুথ, সত্যের অনুসন্ধান শুড বিগেইন, শুরু হওয়া উচিত উইথ দ্য বডি, আমাদের শরীর থেকেই সত্যের অনুসন্ধানটা শুরু হওয়া উচিত। হুইচ রিফ্লেক্টস, যেটা প্রতিফলিত করে দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির যে রহস্য সে রহস্য এটার মাধ্যমে প্রতিফলিত করে। তাহলে রিফ্লেক্ট মানে কি করা? প্রতিফলিত করা। অলদো, যদিও, লালন সংস আর অ্যাডমায়ার্ড, লালনের গানগুলো এত বেশি প্রশংসিত। অলদো, যদিও, লালন সংস আর অ্যাডমায়ার্ড, লালনের গানগুলো এত বেশি প্রশংসিত। কেন? তার পিছনে কিছু কারণ আছে। ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস দে অফার, কারণ তার গানের মধ্যে গভীর একটা দার্শনিক ছোঁয়া পাওয়া যায় এবং রহস্যময় একটি অন্তর্দৃষ্টিপূর্ণ একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, যার কারণে তার গানগুলো এত বেশি প্রশংসিত হয়। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করে এই যে লালন শাহর গানগুলো কেন এত বেশি প্রশংসিত হয়েছে, কারণ তার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রোফাউন্ড ফিলোসফিক্যাল ফিচার এবং মিস্টিক্যাল ইনসাইটফুল ফিচার্স বলতে পারো, অর্থাৎ রহস্যময়
অন্তর্দৃষ্টিপূর্ণ যে ফিচার এটার কারণে এবং গভীর যে জীবনাদর্শন ওর গানের মধ্যে পাওয়া যায়, এই দুইটা কারণে তার গানগুলো অনেক বেশি প্রশংসিত হয়েছে। ওকে, তাহলে মিস্টিক্যাল ইনসাইটফুল মানে কি, রহস্যময় অন্তর্দৃষ্টিপূর্ণ যে ফিচার, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা তার গানের মধ্যে প্রদান করা হয়। দে অফার। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। এখানে ফর্মাল মানে হচ্ছে একাডেমিক। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার ছোটোবেলা সম্পর্কেও তেমন কিছু ইতিহাসে জানা যায়নি। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটা জনপ্রিয় গল্প আছে। হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেই গল্পটাকে অনেকে সত্যি মনে করেন। ইজ দ্যাট, সে গল্পটা হচ্ছে ওয়াইল অন আ ফিলগ্রিমেজ, ফিলগ্রিমেজ মানে হচ্ছে কি তীর্থযাত্রা, মানে কোন একটা পবিত্র ভূমি ভ্রমণ করাকে আমরা বলি ফিলগ্রিমেজ। ওয়াইল অন আ ফিলগ্রিমেজ টু আ হোলি প্লেস, যখন সে কোন একটা পবিত্র জায়গায় ভ্রমণ করতে যাচ্ছিলেন। লালন হু ওয়াজ বর্ন আ হিন্দু ফ্যামিলি, লালন যদিও একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লালন হু ওয়াজ বর্ন ইন আ হিন্দু ফ্যামিলি, লালন যদিও একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কন্ট্রাক্টেড স্মল ফক্স ওয়াজ অ্যাবান্ডন, কন্ট্রাক্টেড স্মল ফক্স, হঠাৎ করে সে হচ্ছে বসন্ত গুটি রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন বাই হিজ কম্পানিয়ন, তার কারণে তার বন্ধুরা তাকে ছেড়ে গিয়েছিল। অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, তারপর রিজেক্ট করা, ডিসকার্ড করা, তার বন্ধুরা তাকে ছেড়ে গিয়েছিল যেহেতু তার গুটি বসন্ত হয়েছিল, গায়ে একেবারে গুটি গুটি হয়ে গিয়েছিল। এ মুসলিম ফকির সিরাজ সেন, মুসলিম ফকির সিরাজ সেন পিকড হিম আপ, তাকে তুলে নিয়ে গিয়েছিল। অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, তাকে তার নিজের বাড়িতে রাখলো। হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, এবং তাকে আবার সেবা করে তার স্বাস্থ্য ফিরিয়ে এনেছিলেন। অর্থাৎ যদিও লালন শাহ হচ্ছে তোমার হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু হঠাৎ করে সে যখন একটা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যায় তখন তার বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়। তখন একজন মুসলিম ফকির সিরাজ সেন তাকে পেয়েছিল এবং তাকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে দিয়েছিল এবং তাকে সেবা করে আবার তার স্বাস্থ্য ফিরে পেতে তাকে সহযোগিতা করেছিল। এই হচ্ছে এই স্লাইডের মূল বিষয়টা। এরপর আসো, এরপর কি বলছে একটু দেখো। হোয়েন লালন রিটার্ন হোম, লালন যখন বাসায় পৌঁছালো, লালন যখন বাসায় পৌঁছালো, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম, তার পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তার মানে তার পরিবার তাকে আর গ্রহণ করতে চায় না। অ্যাজ হি হ্যাড লিভড ইন আ মুসলিম হাউস হোল্ড, যেহেতু তিনি মুসলিম পরিবারে রাত্রি যাপন করেছে, দ্যাটস ওয়াই তার স্থান কখনো এই হিন্দু বাড়িতে হবে না, হবে না, হবে না, সেটা তারা জানিয়ে দিল। অর্থাৎ লালন শাহ যেহেতু সিরাজ সেনের বাড়িতে রাত্রি যাপন করেছে, দ্যাটস ওয়াই লালন শাহর এই হিন্দু পরিবার তাকে নিতে অস্বীকৃতি জানালো। তখন ধর্মীয় এই দাঙ্গাগুলো অনেক বেশি ছিল আর কি, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু যে বিভাজন সেটা কিন্তু তৎকালীন থেকে কি হয়ে আসতেছে। এরপর সো লালন রিটার্ন টু সিরাজ সেন, লালন কি করলো, অবশেষে আবার সিরাজ সেনের কাছে চলে গেল। অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডিভোশন, সে একটা ভক্তির জীবন গ্রহণ করলো। অ্যান্ড অ্যাস্থেটিজম, অ্যাস্থেটিজম মানে কি তাপস্যের জীবন, ভক্তি এবং তাপস্যের জীবন সে গ্রহণ করলো। আন্ডার হিজ গাইডেন্স, সিরাজ সেনের তত্ত্বাবধানে সে ভক্তির জীবন এবং তাপস্যের জীবন গ্রহণ করলো। তাহলে অ্যাস্থেটিজম মানে কি তাপস্য, মানে ইবাদত বলতে পারো। আফটার দ্য ডেথ অফ সানজি, সানজির মৃত্যুর পরে বা সেনজির মৃত্যুর পরে লালন সেট অফ অ্যান আকড়া, লালন একটা আকড়া গঠন করলো, যেটাকে ইংলিশে মোনাস্টেরি, মোনাস্টেরি মানে কি আকড়া, মানে দরবার বলতে পারো আর কি, দরগা বলতে পারো। লালন সেট অফ অ্যান আকড়া অর মোনাস্টেরি, লালন একটা আকড়া এবং অথবা মোনাস্টেরি একটা নির্মাণ করলো। ইন চেচুরিয়া নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার আশেপাশে চেচুরিয়া গ্রামে তিনি একটা দরগা গঠন করলেন। ইটস সোন অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স, এটা ভক্তকুলকে খুব বেশি আকর্ষিত করা শুরু করলো। ইটস সোন, এটা শীঘ্রই, অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স, ভক্তকুলকে দ্রুত আকর্ষিত করা শুরু করলো। অ্যান্ড মিস্টিক্স ইন সার্চ অফ স্যালভেশন, যারা হচ্ছে তোমার
মরমী গান পছন্দ করে, যারা হচ্ছে তোমার তাপস্য জীবন পছন্দ করে, তারা সেখানে এসে বীজ জমাচ্ছেন। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাস্থেটিজম, যে কিনা বাউল তাপস্যের এই প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছিলেন। অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, আস্তে আস্তে তার ভক্তকুল বাড়তে থাকলো। অ্যাজ লালন বিগান রাইটিং অ্যান্ড কম্পোজিং সং, লালন যখন হচ্ছে গানগুলো লিখতেন এবং গানগুলো কম্পোজ করতেন, হুইচ হিজ ডিসিপলস স্যাং উইথ অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অর দুতারা, তখন তার যারা ভক্তকুল ছিল সেই ভক্তকুল ওই গানগুলোকে একতারা এবং দোতারার সঙ্গ নিয়ে তারা কি করতে গানগুলো গাইত। তা এটা আস্তে আস্তে কি ছড়িয়ে যাচ্ছিল। অ্যাজ লালন বিগান রাইটিং অ্যান্ড কম্পোজিং সং, যেহেতু লালন গানগুলো লিখতেন এবং গানগুলো কম্পোজ করতেন, হুইচ হিজ ডিসিপলস, যে গানগুলো তার ভক্তকুলরা স্যাং গাইত উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা, একতারার সাথে সঙ্গতি রেখে, একতারের সাথে সঙ্গতি রেখে, দুতারার সাথে সঙ্গতি রেখে, মানে একতারা দুই তারা বাজিয়ে বাজিয়ে তারা এই গানগুলো কি গাওয়ার চেষ্টা করত। হিজ ফেম স্প্রেড ফার অ্যাওয়ে প্লেসেস, তার সুনাম অনেক দূর ছড়িয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামাং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, তাকে যারা যারা প্রশংসা করেছিল তার মধ্যে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামও ছিল। মানে উনি কত বড় মাপের একজন শিল্পী সেটা বুঝতে পারো। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড, এবং তিনি ওয়ার ইনফ্লুয়েন্সড এবং অনেক মানুষ প্রভাবিত হয়েছিল বাই হিজ সাজিয়া ফিলোসফি, তার নিজস্ব একটা মতাদর্শ ছিল, নিজস্ব একটা দর্শন ছিল, যেটাকে বলা হচ্ছে সাজিয়া ফিলোসফি। তার এই সাজিয়া ফিলোসফি, এই দর্শনে অনেক মানুষ প্রভাবিত হয়েছিল। এখন বলতে পারো সাজিয়া ফিলোসফি এটা কি? দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, এই যে আত্মার অর্জন, এখানে সেলফ মানে কি আত্ম, মানে নিজের অর্জন। দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, আত্মার অর্জন, থ্রো দ্য সিম্পল ট্রুথ, আত্মার অর্জন হওয়া উচিত একেবারে প্রকৃত সত্যের মধ্য দিয়ে। দ্যাট রিসাইড, এই প্রকৃত সত্য অবস্থান করে ইন ওয়ানস ওন বডি, আমাদের নিজেদের শরীরে, অ্যান্ড সোল, আমাদের আত্মার মধ্যে, নট আউটসাইড, এটা বাইরে কোথাও বসবাস করে না। অর্থাৎ তার সাজিয়ে ফিলোসফি বলতে কি সেটা বলতে যাচ্ছেন, আমাদের আত্মার অর্জনটা অবশ্য প্রকৃত সত্যের মধ্য দিয়ে আসবে। আর প্রকৃত সত্য কোথায় বসবাস করে? আমাদের দেহে, এবং আমাদের কোথায়? আমাদের দেহের মধ্যে বসবাস করে এবং আমাদের আত্মার মধ্যে বসবাস করে, অন্য কোথাও সেটা বসবাস করে না। হুইচ ক্যান বি রিচড, আর ওইখানে পৌঁছানো যায়, আমাদের আত্মার মধ্যে পৌঁছানো যায় থ্রো সাধনা অর মেডিটেশন, এবং এটা সাধনার মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে পৌঁছানো যায়। মেনি অফ হিজ ডিসিপলস, তার অনেকগুলো ভক্তকুল, অলসো বিকেম ফেমাস, তার অনেকগুলো ভক্তকুল কিংবা ফ্যান ফলোয়ার অনেক বেশি বিখ্যাত হয়েছেন ফর দিয়ার সংস, তাদের এই গানগুলোর জন্য। দে ইনক্লুডেড, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদু শাহ। এই হচ্ছে মূলত আমাদের আজকের লালন শাহ পেসেসটা। সো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।